শ্রাবণার রুমের সামনে সবাই ভিড় করেছে। যদিও রুমটা ভিতর থেকে বন্ধ করা, কিন্তু তার রুমে যে ভাঙচুর কান্নাকাটির আওয়াজ হচ্ছে তা সবাই টের পেয়েছে। সাথে কিছু একটা যে হয়েছে তাও ঠিক টের পেয়েছে সবাই। আন্দাজ করছে শ্রান্তের সাথে এই ব্যাপারটা একটু হলেও যুক্ত। না হলে ছেলেটা ভালোবাসার স্বীকারোক্তি দিতেই মেয়েটা এমন চেঁচামেচি পাগলামি করছে কেন? রুমের ভিতর লাইট জ্বলছে না। জানালার পাশের পর্দাটা বাতাসে উড়ছে অন্ধকারের মতো। বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে শ্রাবণা। কাপা কাপা হাতে মুখটা আড়াল করে রেখেছে আর অঝরে কাঁদছে। ভাঙা আয়নার কাচ মেঝেতে ছড়িয়ে আছে, কয়েক জায়গায় হাতের কাটা দাগ থেকে রক্ত চুইয়ে পড়ছে। কিন্তু ব্যথা অনুভব করছে না সে। তার হৃদয়ের ব্যথাই এখন একমাত্র অনুভূতি। তুমি কেন আমার দিকে তাকালে না একবারও, শ্রান্ত ভাই? শ্রাবণার ঠোঁট থেকে ফিসফিস শব্দে প্রশ্ন ঝরে পড়ে। একটু থেমে আবারও বলে, নিজেকে ধ্বংস করার অনেক পথ আছে, সবশেষে কিনা আমি তোমায় ভালোবেসে নিজের ধ্বংস ডেকে আনলাম শ্রান্ত ভাই। কতবার চেয়েছি তোমায় একটা বার ছুঁয়ে দেখি, তোমার পাশে হাঁটি, তোমাকে ছুঁয়ে বলি আমি আছি, তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না। তুমি কেন একবারও বুঝলে না? চোখের জল শুকিয়ে গিয়ে আবারও ভিজছে। সে বিছানার একপাশে থাকা ছোট একটা চিরকুট টেনে নেয়। শ্রান্তের জন্য লেখা ছিল, তোমার পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি প্রতিদিন, অথচ তুমি আমার দিকে ফিরেও তাকাও না। আমি কি এতটাই অদৃশ্য? আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন? দেয়ালের ছবিগুলোকে ঘৃণাভরে ছুঁড়ে ফেলে দেয় সে। একটার ফ্রেম ভেঙে যায়, তাতে শ্রান্তের মুখ ঝাপসা হয়ে পড়ে কাচের ফাটলে। আমার সমস্ত অস্তিত্বটা তোমাকে দিয়েছিলাম শ্রান্ত, তুমি ফিরেও দেখলে না। তুমি শুধু প্রিয় হয়ে থাকলে, আমি থেকে গেলাম অচেনা এক শ্রাবণা হয়ে। বাহির থেকে শ্রাবণার মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণাকে ডাকছেন, কান্না ভেজা গলায়। কিন্তু শ্রাবণা চুপ। তার কান্নার শব্দটা যেন ধীরে ধীরে নিঃস্ব হয়ে আসছে। বুকে যন্ত্রণার মতো জমে থাকা ভালোবাসাটা ধ্বংস হয়ে গিয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বিড়বিড় করে শ্রাবণা বলে, ও কেন মরে না? সর্বপ্রথম তো আমি শ্রান্ত ভাইকে ভালোবেসেছিলাম, ও কেন মাঝে এলো? শ্রান্ত নিজের রুমে গিয়েই দরজা বন্ধ করে দেয়। তবে চোখের কোণায় তখনও কিছুটা অস্বস্তি ভাসছে। শ্রাবণার চিৎকার, জিনিসপত্র ছুঁড়ে ফেলার শব্দ, সেই অস্থির কান্না, সবকিছু যেন তার স্নায়ু ছুঁয়ে যাচ্ছিল। শান্ত থাকার ভান করেও ওর ভিতরে এক ধরনের অদ্ভুত চিনচিনে যন্ত্রণা তৈরি হচ্ছিল। সে দরজা খুলে করিডোরের এক পাশে এসে দাঁড়ায়। দূর থেকে শ্রাবণার রুমের সামনে ভিড় জমতে দেখে। খুন, রক্ত, ঝামেলা, এই তিন শব্দ যেন অদ্ভুতভাবে ভেসে আসে কানে। শ্রাবণার মা চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছেন, ঠোঁটে শুধু একটাই কথা, আবার যেন পুনরাবৃত্তি না ঘটে। শ্রান্ত চোখ বন্ধ করে ফেলে। একটা দৃশ্য ভেসে ওঠে মনে। 4 বছর আগে তন্ময়ীর হুট করে মৃত্যুদিন, শতবীর কাকার অচেনা কষ্ট, আর শ্রাবণার সেই দৃষ্টি, নীরব ভালোবাসায় ডুবে থাকা চোখ। তুই কাঁদলি, শ্রাবণা, আমার জন্য? শ্রান্ত নিজেই জানে না কেন মনে এই প্রশ্নটা উকি দিচ্ছে। সে বরাবরই ওর ভালোবাসাকে অগ্রাহ্য করেছে, কিন্তু আজ শ্রাবণার ভাঙ্গনের শব্দ তার ভেতরটা কাঁপিয়ে দিল। ও নিচে নামার সিদ্ধান্ত নেয়। তবে শতবীর কাকার একটা শেষ কথা মনে পড়ে থমকে যায় শ্রান্ত। ভালোবাসার প্রতিদান না দিলে সে একদিন বিষ হয়ে ফিরে আসে। সময় থাকতেই বোঝার চেষ্টা কর, না হলে শুধু ভাঙা কাঁচ আর নীরব কান্না পড়ে থাকবে তোমার চারপাশে। শ্রান্ত থমকে দাঁড়ায়। এদিকে শ্রাবণার রুমের দরজার ও পাশে কান্না থেমে গেছে। এখন কেবল নিঃশ্বাসের ঘন ঘন শব্দ। তার মা জানেন, মেয়েটা এখন নিঃশেষ। কিন্তু যা সবচেয়ে ভয়ঙ্কর, তা হলো, একটুও চিৎকার না করে কাঁদতে শেখা মানুষগুলো হঠাৎ করে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। দরজার ওপার থেকে কোনো সাড়া শব্দ আসছে না। শ্রাবণার কান্নাও থেমে গেছে অনেকক্ষণ। চারপাশে নিস্তব্ধতা, এক ধরনের অস্বস্তিকর স্তব্ধতা ছড়িয়ে পড়ছে। শ্রাবণার মা, চাচি, আর শ্রাবণার ছোট বোন স্নেহা বারবার দরজা ঠেলে ডাকছেন। শ্রাবণা, দরজা খোল মা, একবার শুনে যা, শ্রাবণা, প্লিজ।
কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই। হঠাৎ শ্রান্ত দৌড়ে আসে সিঁড়ি বেয়ে। তার চোখে ধাক্কা খাওয়া ছেলের মতো বিভ্রান্তি। সে একটাও কথা না বলে দরজার সামনে দাঁড়িয়ে হালকা পায়ের ধাক্কা দিতে থাকে। কেউ একজন বলে ওঠে, ভেতরে কিছু একটা হয়েছে, দরজা ভেঙে ফেলতে হবে। শ্রান্ত এবার আর দেরি করে না, ঘাড়ে শক্তি নিয়ে লাথি মারে দরজায়। দ্বিতীয় লাথিতেই দরজার ছিটকিনি ভেঙে পড়ে যায়। রুমের ভেতরের দৃশ্য দেখে সবাই থমকে যায়। ঘরের একপাশে সব ভেঙে চুরমার করা, বিছানার চাদরটাকে এলোমেলো করে মেঝেতে পড়ে আছে, তাতে রক্তের ছোপ ছোপ দাগ, সেই রক্ত গড়িয়ে গেছে মেঝেতে। নিচে পড়া আছে একটা ছোট চিঠি। আর শ্রাবণা, সে পড়ে আছে মেঝের উপর, নিস্তেজ। হাতে ও কাঁধে কিছু কাচের চোটের দাগ, একপাশে রক্ত ছড়িয়ে। শ্রাবণার মা ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। ও কাঁদতে পারেনি, হয়তো শেষ মুহূর্তে ভয় পেয়ে গিয়েছিল, হয়তো একটিবার শ্রান্তকে দেখতে চেয়েছিল, কেউ একজন ফিসফিস করে বলে। শ্রান্ত যেন পাথরের মূর্তি, তার চোখে পড়ে শ্রাবণার কুড়িয়ে রাখা সেই চিঠিটা। সে ঝুঁকে তুলে নেয়। কাগজে কাপা হাতে হয়তো লেখা, সাথে কিছু রক্তের দাগ ফোঁটা ফোঁটা। যে চোখে আমি স্বপ্ন দেখতাম, সে চোখে যদি আমি বোঝা হই, তবে আর বাঁচার মানে থাকে না। শ্রাবণা। চারপাশে চিৎকার, কান্না, চিকিৎসকের ডাক। আর শ্রান্ত এক পলকে তাকিয়ে আছে শ্রাবণার মুখের দিকে। আজ দ্বিতীয়বার, শতবীর কারার পর শ্রাবণার ভালোবাসার একপাক্ষিকতা কাঁপিয়ে দেয় শ্রান্তকে। 3 দিন কেটে গেছে, শ্রাবণা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। হাসপাতালের বিছানায় শুয়ে চোখ বুজে থাকে বেশিরভাগ সময়। কেবল মাঝে মাঝে চোখ খুলে ফ্যালফ্যাল করে তাকায় সাদা ছাদের দিকে, যেন কিছু খুঁজছে, হয়তো নিজেকেই। তার পাশে বসে আছেন শ্রাবণার মা, চোখে জল। স্নিগ্ধরে মাথায় হাত বুলিয়ে বলছেন, মা, আমি কিছু বলবো না, তুই একটু সুস্থ হ, তারপর যা ইচ্ছা করিস, শুধু চোখ দুটো খুলে রাখো। রুমের বাইরে করিডোরে বসে আছে মৃন্ময়ী, সব শুনে ভয় পেয়েছিল বেচারি। তবে নিজেকে আটকে রাখতে পারেনি। প্রথমবারের মতো শ্রান্তের পরিবারের সামনে, চোখে ভীতু অসহায় ভাব, পাশে বসা শ্রান্ত। মৃন্ময়ী নিজের কুণ্ঠাবোধ পাশে সরিয়ে কাপা হাতে শ্রান্তের হাতটা চেপে ধরে মিনমিন করে বলে, আমি জানি আপনি ভেঙে পড়ছেন, কিন্তু নিজেকে দোষ দিবেন না। আপনি হয়তো ঠিক মতো কখনো বুঝতেই পারেননি শ্রাবণার মনে কি ছিল। সেটা আপনার দোষ নয়। আপনি তো বুঝিয়েছিলেন, মানা করেছিলেন। তাহলে নিজেকে কেন দোষী ভাবছেন? যা হবার হয়ে গেছে, এখন ওর পাশে আমাদের সবাইকে থাকতে হবে। আমি থাকব, আপনিও থাকবেন, বুঝাবেন একসাথে। শ্রান্ত মাথা হেলিয়ে দেয় হসপিটালের ওয়েটিং সিটে, তারপর কেমন কণ্ঠে বলে, ওর চোখের দিকে তাকাতে ভয় লাগে মৃন্ময়ী। আমি যাকে কিছুই দিইনি, সে আমার জন্য জীবন ফেলে দিল। এটা ভাবতেই ভিতরটা কেমন হাহাকার করে। মৃন্ময়ী কোমল গলায় বলে, ভালোবাসা সবসময় প্রত্যাশার সমান হয় না শ্রান্ত। কখনো সেটা নিঃশব্দ, কখনো পাগলামো। কিন্তু এখন ওর যেটা দরকার, সেটা হলো নির্ভরতা। আপনি ওকে না ভালোবাসুন, তাও পাশে দাঁড়ান। ওর বাঁচার একটা কারণ হয়ে উঠুন, যাতে ও এইসব দিয়ে বেরিয়ে আসতে পারে। 4 দিন পর, শ্রাবণার চোখে একটু প্রশান্তি। ধীরে ধীরে কথা বলছে, মাঝে মাঝে হাসতেও চেষ্টা করছে। চিকিৎসক জানিয়েছেন, মানসিক ধাক্কাটা ধীরে ধীরে কাটিয়ে উঠছে সে। পরিবারের সবার মাঝেও যেন একটা পরিবর্তন দেখা দিচ্ছে। শ্রান্ত আজ অনেকটা সাহস করে রুমে ঢোকে। মৃদু কণ্ঠে বলে, আমি জানি না আমি কি বলবো। আমি শুধু এটুকু চাই, তুই দ্রুত সুস্থ হ। আমি এখানেই আছি, সব সময়, তোর পাশে, তোর ভাই অথবা একটা ভালো বন্ধু হয়ে। শ্রাবণা চুপচাপ তাকিয়ে থাকে, এরপর আস্তে করে নিষ্প্রাণ গলায় বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে এখন ঘৃণা করতেও পারিনি। এখন শুধু চাই, আমি যেন নিজেকে আবার খুঁজে পাই। শ্রান্ত মাথা ঝুঁকিয়ে ভরসা দেবার কণ্ঠে বলে, তুই পারবি শ্রাবণা, এবার শুধু তোর জন্য বাঁচিস। রুমের বাইরে থেকে মৃন্ময়ী সব দেখছিল।
ওর মুখে এক টুকরো মায়ামো হাসি। বেশ কিছুদিন পর শ্রাবণার মা রান্নাঘরে রান্না করতে করতে মেয়ের শৈশবের গান গাইছেন। শান্ত ঘুরে বেড়াচ্ছে সে, গম্ভীর হলেও চোখে এখন আর আগের মতো ক্লান্তি নেই। আজকে মৃন্ময়ী শ্রান্তদের বাড়িতে এসেছে শ্রাবণার সাথে কথা বলতে, সাথে তিতিক্ষা ও সূর্য এসেছিল, ওরা একটু আগেই চলে গেছে। শ্রান্ত বলেছে মৃন্ময়ীকে সে নামিয়ে দিয়ে আসবে, তাই মৃন্ময়ী রয়ে গেছে। শ্রান্ত আর মৃন্ময়ী ওদের বাড়ির বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে শ্রান্ত সহজ গলায় বলে, ভালোবাসা জোর করে হয় না, কিন্তু মায়া গড়তে সময় লাগে না, আমি এখন সেটা বুঝি। মৃন্ময়ী ওর মুখের দিকে তাকায়, তারপর কেমন জোরতা নিয়ে বলে, ওকে একটু বুঝান, আশা করি একদিন খুব ভালো ও বিশ্বস্ত মানুষ হয়ে উঠবেন ওর কাছে। শ্রান্ত হাসে, আর দূরে জানালার পাশে দাঁড়িয়ে শ্রাবণা সেই হাসি দেখে চুপচাপ মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে। চলবে।